আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। সেই সরকার শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই। হাদির বিচার চাইতে গিয়ে গুলি খেয়েছেন জাবের। কিন্তু কে এই আব্দুল্লাহ আল জাবের? ওসমান হাদি হত্যার পর থেকেই মাইক্রোফোন হাতে এক তরুণ যেন আগ্নেয় গিলির মতো ফেটে পড়ছেন। তার চোখে এক ফোঁটা পানি নেই, আছে শুধু বারুদের মতো জ্বলন্ত ক্ষোভ। হাদির মৃত্যুর পর তিনি পরিষ্কার বলেছিলেন, আমরা এখানে কান্নার জন্য আসিনি, এসেছি রক্তের বদলা নিতে। আবারও হাদি হত্যার বিচার চাইতে গিয়ে আহত হলেন তিনি। কে এই তরুণ যার হুঙ্কারে কেঁপে উঠছে প্রশাসন, যাকে এখন অনেকেই ডাকছেন বাংলার দ্বিতীয় হাদি বলে? ওসমান হাদির ছায়াসঙ্গী থেকে রাজপথের এই নতুন কাণ্ডারি হয়ে ওঠা আব্দুল্লাহ আল জাবের আসলে কে? শুরুতেই একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে। আপনারা কি লক্ষ্য করেছেন ওসমান হাদির মৃত্যুর পর আন্দোলনটা ঝিমিয়ে পড়ার বদলে আরও দাউ দাউ করে জ্বলে উঠল কেন? এর উত্তর লুকিয়ে আছে ইনকিলাব মঞ্চের গঠনতন্ত্র আর তাদের বন্ধুত্বের রসায়নের ভেতরে। যে কোনো সফল মুভমেন্টের পেছনে একজন থাকে ফেস বা মুখ, আর অন্যজন থাকে ব্রেইন বা মগজ। ইনকিলাব মঞ্চের জন্য ওসমান হাদি ছিলেন সেই ফেস, যিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন, আর আড়ালের সেই মগজ বা চালিকা শক্তি ছিলেন এই আব্দুল্লাহ আল জাবের। জাবেরের পরিচয়টা একটু ঝালাই করে নেওয়া যাক। বরিশাল বিভাগের ঝালখাটিতে জন্ম নেওয়া এই ছেলেটার বেড়ে ওঠা আর পড়াশোনার শুরুটা নেসারাবাদ কামিল মাদ্রাসায়। এরপর ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা। কিন্তু শুধু ডিগ্রি দিয়ে কি আর নেতা হওয়া যায়? জাবেরের রক্তে যে অ্যাক্টিভিজম, সেটা কিন্তু আজকের নয়। ইনকিলাব মঞ্চে আসার অনেক আগে থেকেই তিনি হ্যাপি ফাউন্ডেশন বিডি নামের একটি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে সমাজসেবা করে আসছিলেন। করোনার সময় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কিংবা পথশিশুদের শিক্ষা, এসব কাজের মধ্য দিয়েই তিনি নিজেকে তৈরি করছিলেন এক বড় লড়াইয়ের জন্য। ব্যক্তিগত জীবনে তিনি যতটা গোছানো আর পরিশ্রমী, রাজনীতিতে ঠিক ততটাই কৌশলী। হাদির মৃত্যুর পর জাবের যখন মাইক হাতে নিলেন, তখন উপস্থিত সবাই হয়তো ভেবেছিল তিনি স্মৃতিচারণ করবেন, কাঁদবেন। কিন্তু তিনি যা করলেন তা ছিল এক প্রকারের রণহুঙ্কার। তিনি স্পষ্ট ভাষায় বললেন, ভাইয়ের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেবেন না। কান্নার সময় এখন নয়, এখন সময় অ্যাকশনের। এই যে মানসিক শক্তি, এটা কি একদিনে তৈরি হয়? জাবের ছিলেন হাদির ছায়াসঙ্গী। প্রতিটি মিছিলে, প্রতিটি স্লোগানে তারা ছিলেন একে অপরের পরিপূরক। হাদির অবর্তমানে সংগঠনের হাল ধরার জন্য জাবেরের চেয়ে যোগ্য আর কে হতে পারে? গঠনতন্ত্র অনুযায়ীও সদস্য সচিব হিসেবে দায়িত্বটা তার কাঁধেই বর্তায়। কিন্তু পদবি দিয়ে তো আর আবেগ বিচার করা যায় না। জাবেরের বক্তৃতার প্রতিটি শব্দে যেন হাদির আত্মাই কথা বলছিল। অনেকেই বলছেন হাদি মরে গিয়েও মরেননি, তিনি ফিরে এসেছেন জাবেরের রূপে। কথাটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। জাবেরের সেই দিনের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছেন? তিনি যখন প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করেই মাঠে নেমেছেন। তিনি সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ধরে কথা বলেছেন, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন। ১৬৬৮ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কেন খুনিরা গ্রেফতার হলো না, এই প্রশ্নটা তিনি এমনভাবে ছুড়ে দিলেন যে মনে হলো কোনো সাধারণ ছাত্রনেতা নয়, বরং এক অভিজ্ঞ বিপ্লবী কথা বলছেন। তিনি ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, বলেছিলেন যদি এর মধ্যে বিচার না হয় তবে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এমনকি তিনি সরকারকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতেও বলেছিলেন। আলটিমেটামের সময় শেষ হবার আগেই ঘটনা মোড় নিল অন্যদিকে। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল আর শাহবাগের মোড়, জায়গাটা যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। বিশান্তি মিছিলে হঠাৎ করেই শুরু হলো পুলিশের অ্যাকশন। অভিযোগ উঠল পুলিশ কোনো উস্কানি ছাড়াই লাঠিচার্জ, টিয়ার শেল আর জল কামান ব্যবহার করেছে। আর এই পুরো ঘটনার প্রধান টার্গেট কে ছিলেন জানেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আব্দুল্লাহ আল জাবের। প্রত্যক্ষদর্শীরা বলছেন জাবেরকে লক্ষ্য করেই নাকি গুলি চালানো হয়েছিল। ভিডিও ফুটেজগুলোতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় জাবেরকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হচ্ছে। শুধু জাবের একা নন, ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং জাকসুর নেত্রী শান্তাজেও পুলিশ আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। নারীর গায়ে হাত তোলা যেখানে চরম অসম্মানের, সেখানে রাজপথে নারীদের টেনে হিচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে অনেকেই শিউরে উঠেছেন। ইনকিলাব মঞ্চের দাবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা টার্গেট কিলিং মিশন। তাদের ভাষ্যমতে প্রশাসন চাইছে জাবেরকে সরিয়ে দিয়ে আন্দোলনটাকে নেতৃত্ব শূন্য করতে,
যেমনটা করা হয়েছিল হাদির ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, পুলিশ কি সত্যিই গুলি চালিয়েছে? ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, পুলিশ এক রাউন্ড গুলিও ছোড়েনি, শুধু টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে আত্মরক্ষার্থে। উল্টো অভিযোগ করলেন, আন্দোলনকারীরাই ব্যারিকেড ভেঙে পুলিশের ওপর হামলা চালিয়েছে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওগুলো আর হাসপাতালে কাতরাতে থাকা ছাত্রনেতাদের শরীরের ক্ষতচিহ্ন কি অন্য কথা বলছে না? জাবেরের রক্তাক্ত শার্ট আর হাসপাতালের বেডে শুয়ে থাকা সেই স্থির চিত্র, এগুলো কি সব সাজানো নাটক, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? জাবেরের অপরাধটা আসলে কি? তিনি তো কোনো জ্বালাও পোড়াও করেননি, তিনি শুধু চেয়েছেন হাদি হত্যার বিচার। আর এখানেই চলে আসে আন্তর্জাতিক রাজনীতির এক জটিল ব্যাপার। ইনকিলাব মঞ্চের দাবি, হাদির খুনি ফয়সাল ভারতে পালিয়ে আছে, আর তাকে ফিরিয়ে আনার জন্য দরকার জাতিসংঘের হস্তক্ষেপ বা আন্তর্জাতিক চাপ। জাবের চেয়েছেন ডক্টর ইউনুস যেন জাতিসংঘের কাছে একটি চিঠি লেখেন, কারণ আন্তর্জাতিক চাপ ছাড়া পাশের দেশ থেকে খুনিকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। এখন অনেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। জাবেরের এই দাবি কি তবে কোনো বিশেষ মহলের স্বার্থে আঘাত করেছে? কেন সরকার বা প্রশাসন এই দাবির ব্যাপারে নীরব? কেন হাদি হত্যার এতদিন পার হয়ে যাওয়ার পরও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই? জাবের প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের মুখোশ খুলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতর কারা কলকাঠি নাড়ছে সেই প্রশ্ন তুলেছেন। এই সাহসের কারণেই কি তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলো? হাসপাতালের বেডে শুয়েও জাবের কিন্তু দমে যাননি। তার সহযোদ্ধারা বলছেন, জাবের এই রক্ত বৃথা যাবে না। গুলি করে যে এই প্রজন্মের আন্দোলন দমানো যায় না, সেটা তো জুলাই মাসেই প্রমাণ হয়ে গেছে। জাবেরের ওপর হামলা বরং আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সহ আরও অনেক ছাত্রনেতা আহত হয়েছেন। অর্থাৎ আক্রমণটা ছিল সুপরিকল্পিত, সব বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বকে একসঙ্গে পঙ্গু করে দেওয়ার ছক। আরেকটা দৃশ্যের কথা না বললেই নয়, যেটা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে, কিন্তু হৃদয়ে দাগ কেটেছে গভীরভাবে। হাদির মৃত্যুর পর তার স্ত্রী এবং 11 মাসের শিশু সন্তানকে নিয়ে যে ঘটনা ঘটল, তা পাষাণ হৃদয়কেও গলিয়ে দেবে। যমুনার সামনে শীতের রাতে 8 ঘন্টা ধরে অপেক্ষা করলেন একজন শহীদ পরিবারের সদস্য। অভিযোগ, তাদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি, এমনকি এক ফোঁটা পানিও কেউ এগিয়ে দেয়নি। একটা পিয়ন পর্যন্ত এসে খবর নেয়নি। যে মানুষটা দেশের জন্য, ইনসাফের জন্য প্রাণ দিলেন, তার পরিবারের সাথে এই আচরণ? রাষ্ট্র কি এটাতেই অকৃতজ্ঞ হতে পারে? জাবের কিন্তু এই বিষয়টাও ছেড়ে কথা বলেননি। তিনি রাত বিরেতে সংবাদ সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হাদির পরিবার সরকারের দেওয়া ক্ষতিপূরণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা টাকা চান না, তারা চান বিচার। প্রয়োজনে পরিবারের বাকি সদস্যরাও রক্ত দেবেন, কিন্তু এই ইনসাফের লড়াই থেকে এক চুলও নড়বেন না। এই যে আপসহীন মনোভাব, এটাই জাবেরকে আলাদা করেছে অন্যদের চেয়ে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে, হাদির অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব এখন জাবেরের কাঁধে। কিন্তু পথটা কি এত সহজ? জাবের নিজেও জানেন তিনি আগুনের ওপর দিয়ে হাঁটছেন। তার প্রতিটি পদক্ষেপ এখন নজরে রাখছে বন্ধু এবং শত্রু উভয় পক্ষই। অনেকে বলছেন, জাবের এখন কেবল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব নন, তিনি হয়ে উঠেছেন হাজারো তরুণের আইকন। তিনি সেই সব মানুষের কণ্ঠস্বর যারা হাদি হত্যার বিচার চায়, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে চায়। এই ইঁদুর বিড়াল খেলায় শেষ পর্যন্ত কে জিতবে আর কে হারবে তা দেখার জন্য পুরো বাংলাদেশ অপেক্ষা করছে। তবে জাবের যেভাবে হুঙ্কার দিয়ে মাঠ কাঁপাচ্ছেন, তাতে মনে হচ্ছে তিনি সহজে হার মানার পাত্র নন। তার হাতে এখন হাদির রক্তমাখা মশাল। এই মশাল তিনি কতদূর নিয়ে যেতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের চোখ রাঙিয়ে আর কাউকে থামানো যাবে না। এত কিছুর পর সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তবে রাজপথ যে আবারও উত্তাল হবে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট। ক্যাম্পাসগুলো কি আবার বন্ধ হয়ে যাবে, নাকি ছাত্র সমাজ আবারও ব্লকেড বা লং মার্চের মতো কর্মসূচিতে যাবে? ইতিহাস সাক্ষী, এই প্রজন্মের ছাত্ররা গুলির সামনে বুক পেতে দিতে জানে, কিন্তু পিছু হটতে জানে না। আপনাদের কি মনে হয়, আব্দুল্লাহ আল জাবের কি পারবেন হাদির খনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, নাকি ক্ষমতার অলিগলিতে হারিয়ে যাবে এই বিচার? ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ আসলে কোন দিকে? জাবেরের নেতৃত্বে কি নতুন কোনো জন অভ্যুত্থান দেখবে বাংলাদেশ? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।